আমি সবাইকে সম্বোধন করে বলতে চাই, যারা জামাত ইসলাম করেন তাদেরকেও আহ্বান জানাবো যে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। ছাত্র শিবিরের ভাইদের আহ্বান জানাবো আপনারা দেখবেন। যারা ইসলামী আন্দোলন চরমনায় করেন তাদেরকেও জানাবো আপনারা দেখবেন। যারা অন্য আর যত ধরনের ইসলামী দল করেন তারাও দেখবেন। পাশাপাশি যারা বিএনপি করছেন তাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারাও, এবং এনসিপির ভাইয়েরাও আপনারাও আমার এই ভিডিওটা যদি সম্ভব হয় দেখবেন। আমি সকলের কল্যাণকামী হয়ে দেশের একজন নাগরিক হয়ে কোনো প্রকার পক্ষপাত ছাড়াই আমি দুই ধরনের আলোচনাই করব। আজকে এই গণতান্ত্রিক নির্বাচনের যে ফলাফল সেটির উপর সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ এবং যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য কিছু পরামর্শ আমার জায়গা থেকে। পাশাপাশি যারা মনে করেন যে না, এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে আসলে বিজয় সম্ভব নয়, তাদের জন্য কিছু পরামর্শ আমি দিব। গণতন্ত্রের যারা রাজনীতি করেন, বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতে দীর্ঘদিন থেকে জামাত ইসলামী সবচেয়ে পুরাতন দল হিসেবে গণতন্ত্রের রাজনীতি করে আসতেছে। জামাত ইসলামের জন্য বা এই ধরনের যারা গণতন্ত্রের রাজনীতি করেন এরকম ইসলামপন্থী দলের জন্য বিজয় অর্জন এই গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিনই কেন সম্ভব নয়? কখনোই কোনো দিনই সম্ভব নয়। কেন? প্রথমত এখানে অলরেডি কয়েকটা বিষয়ের আপনারা আলোচনা করেছেন ফেসবুকে বিভিন্নভাবে, কিন্তু আমি দু একটা পয়েন্ট বলে দিই। তো আপনি বলবেন যে না, আপনারা শুধু হতাশার কথাই বলেন, তাহলে কাজের কথাও বলবো। শুধু হতাশার কথা বলবো যে গণতন্ত্র হারাম শিরক, এই বলে আপনাকে নিরাশ করে দেবো সেটি নয়। যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ বা কাজের কথা থাকবে ইনশাল্লাহ। নির্বাচনের প্রেক্ষাপটে দেখেন যে বিএনপির সাথে জোট করেছিল একদল আলেম, আবার জামাতের সাথেও কিন্তু জোট করেছিল একদল আলেম। জামাতের সাথে ছাত্ররা জোট করেছে এনসিপি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেখেন যে বিএনপির সাথে যে সমস্ত আলেম ওলামা জোট করেছিল তারাও সেভাবে কেউ জয়লাভ করে আসতে পারেনি, এবং জামাতের সাথেও যারা জোট করেছিল তাদের মধ্যে আলেম হিসেবে সবচেয়ে পরিচিত মুখ ছিল মামুনুল হক সাহেবের, তিনিও সেভাবে জয়লাভ করে আসতে পারেননি। পাশাপাশি আরও একটি বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কে কোন পক্ষের জোটে যাবে, কে কাকে ভোট দিবে, এটি নিয়ে আলেম ওলামাদের মধ্যে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে আমার জানা নাই নিকট অতীতে। আমি আলেম ওলামা বলতে এখানে হানাফি আহলে হাদিস পার্থক্য করতেছি না, বরং যারা দেশের মেইন স্ট্রিমে আছে তাদের কথাই বলতেছি, তথা দেওবন্দি হানাফি আলেম ওলামা তাদের কথাই বলতেছি। তাদের পরস্পরের মধ্যে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে, আমি আমার এই ছোট্ট বয়সে এই পরিমাণ কাদা ছোড়াছুড়ি নিকট অতীতে আর দেখিনি। বরং ভালো একটা একতাই দীর্ঘদিন থেকে দেখে এসেছি। শুধু তাই নয়, সবচেয়ে হাস্যকর যে বিষয়টি হয়েছে এবং লজ্জাস্কর হয়েছে আলেম ওলামার জন্য, যে ব্রাহ্মণবাড়ির একটা আসনে 3 জন আলেম ওলামা, একজন বিএনপির প্রতিনিধিত্ব করছেন বিএনপি জোটের, একজন জামাত এনসিপি জোটের, একজন চরমনায়ের ইসলামী আন্দোলন জোটের, 3 আলেম ওলামাকে পরাজিত করে একজন নারী প্রার্থী তিনি বিজয় লাভ করেছেন। তো এটি আলেম ওলামাদের অনৈক্য এবং রাজনীতিতে তাদের যে বিশাল একটা গ্যাপ থেকে গেছে, তারা বাংলাদেশের মাঠের বক্তব্য দার্স তাদরিসের সাথে রাজনীতির মাঠ যে এতটা সহজ বা সোজা নয়, কোনো একটা জায়গায় অবশ্যই কোনো কিন্তু বা কোনো জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই আছে, আত্মসমালোচনার জায়গা অবশ্যই আছে। যেখানে শুরুর থেকে সকল ইসলামী দল একত্রিত হয়ে তারা বলল যে অন বক্সে তারা ভোট নেবে, সেখানে শেষ মুহূর্তে সেটিও কিন্তু ভেঙে গেল। আবার দেওবন্দি আলেম ওলামার একদল শুরুর থেকেই বলে আসতেছিলেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বা তারা কাদিয়ানীদের চেয়েতেও খারাপ। তো এই যে এই নির্বাচনকে সামনে রেখে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে মেইন স্ট্রিমের আলেম ওলামাদের মধ্যে, আমি নিকট অতীতে এরকম কাদা ছোড়াছুড়ি দেখিনি। এটি চরম একটি তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকবে এদেশের ইতিহাসে। ডিপিসি মানে বহু বাইরের এমবেসি, তাদের সাথে যোগাযোগ, দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি, সেনাবাহিনী, ঠিক আছে, এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে মাফিয়ারাও থাকে, ঠিক আছে, এক কথা স্থায়ীভাবে যারা দেশের স্টেক হোল্ডার, বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়া হতে পারে, তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর, দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের, ততক্ষণ 16 কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না। এটা গণতন্ত্রের নিয়ম, গণতন্ত্রের একটা সিস্টেম, আপনাকে আসতে দেওয়া হবে না। এই সিস্টেম, এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে। তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের। তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয়, তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই? আছে। যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই, গণতন্ত্রের রাজনীতি করেন,
ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন। এবার রাজনীতি করেন, আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করে দেন। দূরে করতেছি না, আপনি তো মুসলমান। যারা বিএনপির জয়লাভ করলো তাদের মধ্যে কয়জন হিন্দু আছে? আপনি খুঁজে দেখেন, দেখি কয়জন হিন্দু আছে। জামাতের তো একজন হিন্দু ছিল। তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের 99% মুসলমান। শুধু কি মুসলমান, আমি এমন 2-1জনকে চিনি যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা লালন করে। ঠিক আছে, এরকম অসংখ্য জনকে আমি চিনি যারা এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএনপি থেকে। তাহলে আমি কি বলতেছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন, কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। তার 1 নম্বর পয়েন্ট আগে বলেছি, কারণ আপনি কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, সকল ইসলামপন্থীকে একত্রিত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট বলেছি, আপনি কখনো ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবেন না। ফলত ইসলামের নামে রাজনীতি করে, মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন না। এটা ফুল স্টপ। তাহলে আপনি তো মুসলমান, আপনি রাজনীতি করতে পারেন। আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রের উপকার করা যায়, যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। সেই রাজনীতি আপনি করবেন। যেমন অনেকেই আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে ভালো মনে করতেন, যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে, তথা একজন মুসলিম এর যে আদর্শ সেটিকে ধারণ করে, তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে। যেই রাজনীতি আপনারা এরদোগানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা মালয়েশিয়াতে দেখতেছেন, এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়। তো এগুলোকে আপনি একটাকেও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না। তাদের মেধায় খুবই সিগনিফিক্যান্ট একটা প্রভাব রেখে গেছে বা যাচ্ছে। বিশেষত লাস্ট 2 বছর যে জেনারেশনটা পুরোপুরি আওয়ামী সরকারের শাসনামলে বেড়ে উঠেছে, যাদেরকে আমরা জেনজি বলছি, তাদের মনস্তাত্ত্বিক জগতে তাদেরকে ব্যাপকভাবে রাজনীতি সচেতন করে তুলতে জুলাই আন্দোলন এবং তার পরবর্তীতে ইউনূস সরকারের শাসনামল এবং তার পরবর্তী নির্বাচন, এগুলো প্রত্যেকটা ব্যাপক প্রভাব বিস্তার করেছে। যদিও আমার মতো যদি কেউ ছোট থেকে রাজনীতি সচেতন থেকে থাকেন, তাহলে বৈশ্বিক অবস্থাও তাদের ব্রেনে স্মরণে থাকার কথা। আমাদের বয়স যখন অনেক ছোট, সে 2001, 2, 3, 4-এর কথা বলতেছি, তখন সর্বপ্রথম টুইন টাওয়ার হামলার মাধ্যমে আফগানিস্তানে আমেরিকার যে আক্রমণ সেটি সংঘটিত হয়। তারপরে আমাদের বয়সে আমরা দেখলাম দীর্ঘ 15-20 বছরের সংগ্রাম শেষে আফগানিস্তানে তালেবান সরকারের পুনরায় ক্ষমতায় আসা। আমাদের জীবদ্দশাতে আমাদের অল্প বয়সে আমরা দেখেছি যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের উপর যে আক্রমণ আমেরিকার, সেটি আমরা দেখেছি। তারপর সাদ্দাম হোসেনের গ্রেফতার এবং ফাঁসি কুরবানির ঈদের দিন, সেটিও আমাদের সমবয়সী যারা আছে তাদের সকলের, যারা মোটামুটি বৈশ্বিক খবর রাখতেন, তাদের ব্রেনে এই জিনিসগুলো প্রভাব বিস্তার করে রাখার কথা। পাশাপাশি সিরিয়ার যে গৃহযুদ্ধ এবং সেই গৃহযুদ্ধের পরে আহমাদ আশারার তার যে ক্ষমতায় আরোহণ, এই আশেপাশের বৈশ্বিক অবস্থাগুলোর সাথে আমাদের বাংলাদেশের অবস্থা, সব মিলিয়ে আমাদের জেনারেশন, আমাদের সমবয়সী জেনারেশন আসলে রাজনৈতিকভাবে বিশেষ করে এই মুহূর্তে অনেক সচেতনতার তুঙ্গে অবস্থান করছে, কিন্তু অনেকের মধ্যে আবার হতাশাও বিরাজ করছে। কেননা আমাদের জেনারেশনের আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটির সাথে তাদের অনেক কিছুই কমন পড়বে, ফলত তাদের মধ্যে যে হতাশাও বিরাজ করছে এটা আমি বুঝতে পারি। তো আজকে একটু খোলামেলা আলাপ আলোচনা করব দেশের রাজনীতি বিষয় এবং সব কিছু বিষয়ে। এই ধরনের খোলামেলা আলাপ আলোচনা সাধারণত অতীতে কখনো করা হয়নি। আজকে আমাদের সাথে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক তারও থাকার কথা ছিল, বিশেষত সঙ্গত কারণে সে থাকেনি। তো এই খোলামেলা আলাপ এবং আলোচনার শুরুতেই আমি প্রেক্ষাপটটা একটু তুলে ধরলাম। এবার আসেন এই নির্বাচনের প্রেক্ষাপটে। নির্বাচনের প্রেক্ষাপট থেকে আমরা আমাদের মূল কথার দিকে চলে যাব। নির্বাচনের প্রেক্ষাপটে দেখেন যে বিএনপির সাথে জোট করেছিল একদল আলেম, আবার জামাতের সাথেও কিন্তু জোট করেছিল একদল আলেম। জামাতের সাথে ছাত্ররা জোট করেছে এনসিপি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেখেন যে বিএনপির সাথে যে সমস্ত আলেম ওলামা জোট করেছিল তারাও সেভাবে কেউ জয়লাভ করে আসতে পারেনি, এবং জামাতের সাথেও যারা জোট করেছিল তাদের মধ্যে আলেম হিসেবে সবচেয়ে পরিচিত মুখ ছিল মামুনুল হক সাহেবের, তিনিও সেভাবে জয়লাভ করে আসতে পারেননি। পাশাপাশি আরও একটি বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কে কোন পক্ষের জোটে যাবে, কে কাকে ভোট দিবে, এটি নিয়ে আলেম ওলামাদের মধ্যে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে আমার জানা নাই নিকট অতীতে। আমি আলেম ওলামা বলতে এখানে হানাফি আহলে হাদিস পার্থক্য করতেছি না, বরং যারা দেশের মেইন স্ট্রিমে আছে তাদের কথাই বলতেছি, তথা দেওবন্দি হানাফি আলেম ওলামা তাদের কথাই বলতেছি।
তাদের পরস্পরের মধ্যে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে, আমি আমার এই ছোট্ট বয়সে এই পরিমাণ কাদা ছোড়াছুড়ি নিকট অতীতে আর দেখিনি। বরং ভালো একটা একতাই দীর্ঘদিন থেকে দেখে এসেছি। শুধু তাই নয়, সবচেয়ে হাস্যকর যে বিষয়টি হয়েছে এবং লজ্জাস্কর হয়েছে আলেম ওলামার জন্য, যে ব্রাহ্মণবাড়ির একটা আসনে 3 জন আলেম ওলামা, একজন বিএনপির প্রতিনিধিত্ব করছেন বিএনপি জোটের, একজন জামাত এনসিপি জোটের, একজন চরমনায়ের ইসলামী আন্দোলন জোটের, 3 আলেম ওলামাকে পরাজিত করে একজন নারী প্রার্থী তিনি বিজয় লাভ করেছেন। তো এটি আলেম ওলামাদের অনৈক্য এবং রাজনীতিতে তাদের যে বিশাল একটা গ্যাপ থেকে গেছে, তারা বাংলাদেশের মাঠের বক্তব্য দার্স তাদরিসের সাথে রাজনীতির মাঠ যে এতটা সহজ বা সোজা নয়, কোনো একটা জায়গায় অবশ্যই কোনো কিন্তু বা কোনো জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই আছে, আত্মসমালোচনার জায়গা অবশ্যই আছে। যেখানে শুরুর থেকে সকল ইসলামী দল একত্রিত হয়ে তারা বলল যে অন বক্সে তারা ভোট নেবে, সেখানে শেষ মুহূর্তে সেটিও কিন্তু ভেঙে গেল। আবার দেওবন্দি আলেম ওলামার এক দল শুরুর থেকেই বলে আসতেছিলেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বা তারা কাদিয়ানীদের চাইতেও খারাপ। তো এই যে এই নির্বাচনকে সামনে রেখে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে মেইন স্ট্রিমের আলেম ওলামাদের মধ্যে, আমি নিকট অতীতে এরকম কাদা ছোড়াছুড়ি দেখিনি। এটি চরম একটি তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকবে এদেশের ইতিহাসে। প্রশ্ন হচ্ছে এখানে আসলে আমি সবাইকে সম্বোধন করে বলতে চাই, যারা জামাত ইসলাম করেন তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। ছাত্র শিবিরের ভাইদের আহ্বান জানাবো আপনারা দেখবেন। যারা ইসলামী আন্দোলন চরমনাই করেন তাদেরকেও জানাবো আপনারা দেখবেন। যারা অন্য আর যত ধরনের ইসলামী দল করেন তারাও দেখবেন। পাশাপাশি যারা বিএনপি করছেন তাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো যে আপনারাও, এবং এনসিপির ভাইয়েরাও আপনারা আমার এই ভিডিওটা যদি সম্ভব হয় দেখবেন। আমি সকলের কল্যাণকামী হয়ে দেশের একজন নাগরিক হয়ে কোনো প্রকার পক্ষপাত ছাড়াই আমি 2 ধরনের আলোচনাই করব। আজকে এই গণতান্ত্রিক নির্বাচনের যে ফলাফল সেটির উপর সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ এবং যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য কিছু পরামর্শ আমার জায়গা থেকে। পাশাপাশি যারা মনে করেন যে না, এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে আসলে বিজয় সম্ভব নয়, তাদের জন্য কিছু পরামর্শ আমি দিব। তো প্রথমত আমরা একটু বিশ্লেষণ করি। গণতন্ত্রের যারা রাজনীতি করেন, বিশেষ করে বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতে দীর্ঘদিন থেকে জামাত ইসলামী সবচেয়ে পুরাতন দল হিসেবে গণতন্ত্রের রাজনীতি করে আসতেছে। জামাত ইসলামের জন্য বা এই ধরনের যারা গণতন্ত্রের রাজনীতি করেন এরকম ইসলামপন্থী দলের জন্য বিজয় অর্জন এই গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিনই কেন সম্ভব নয়? কখনোই কোনো দিনই সম্ভব নয়। কেন? প্রথমত এখানে অলরেডি কয়েকটা বিষয়ের আপনারা আলোচনা করেছেন ফেসবুকে বিভিন্নভাবে, কিন্তু আমি 2-1টা পয়েন্ট বলে দিই। তো আপনি বলবেন যে না, আপনারা শুধু হতাশার কথাই বলেন, তাহলে কাজের কথাও বলবো। শুধু হতাশার কথা বলবো যে গণতন্ত্র হারাম শিরক, এই বলে আপনাকে নিরাশ করে দেবো সেটি নয়। যারা গণতন্ত্রের রাজনীতি করতে চান তাদের জন্য পরামর্শ বা কাজের কথা থাকবে ইনশাল্লাহ। তো প্রথমত কেন সম্ভব নয় 2টা পয়েন্টে আমি আলোচনা করতে চাই। 1 নম্বর হচ্ছে কাল্ট ফিগার। একজন ব্যক্তিকে ক্যারিশমাটিক লিডারশিপ মেনে তার অধীনে জোয়ার তৈরি করা। ক্যারিশমাটিক লিডারশিপ ছাড়া পৃথিবীতে শুধু গণতান্ত্রিক রাজনীতি নয়, কোনো বিপ্লবী কোনোদিন সাকসেসফুল হয়নি। তো ক্যারিশমাটিক লিডারশিপ যার কাল্ট ফিগার, আপনারা যারা ফ্যাসিজমের বিরুদ্ধে বলেন তারা বলেন যে কোনো কাল্ট ফিগার যেন তৈরি না হয়, কিন্তু আসলে কাল্ট ফিগার তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না। তাহলে আওয়ামী লীগের জন্য কাল্ট ফিগার কি? শেখ মুজিবুর রহমান। তাকে অবিসংবাদিত নেতা বানিয়ে, তাকে মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে, তার আদর্শে আদর্শিত হওয়ার প্রেরণা জাগরিত করে তার নামে রাজনীতি করা, একটা নির্দিষ্ট কাল্ট ফিগারের তৈরি করে তার অধীনে রাজনীতি করা। যারা বিএনপি রাজনীতি করে তাদের জন্য কাল্ট ফিগার শুধু একটা নয়, 2টা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট, এবং বেগম খালেদা জিয়া। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি আমাদের অতীতে চলে যাওয়া যারা রাজনীতিবিদ ছিলেন তাদের সকলের কোনো অকল্যাণ থাকলে আল্লাহ সেটি ক্ষমা করুক এবং তাদেরকে জান্নাতবাসী করুক। তাদের বিষয়ে আমরা কল্যাণের ধারণা রাখি। তো তাদের 2টা কাল্ট ফিগার, ফলত এই 2টাকে তাকদিস করার মাধ্যমে তারা তাদের রাজনীতি পরিচালনা করে। এই জায়গায় অন্য ইসলামী দলের তো সমস্যা আছে। জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত ইসলামের যে কাঠামো, এই কাঠামোতে কখনোই কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়। কেন? এখানে ক্যাডার ভিত্তিক, যোগ্যতার ভিত্তিতে এখানে রাজনীতি হয়। কেউ খুব ভালো এই জন্য তার ছেলে রাজনীতিতে আসবে, এরকম কোনো ব্যবস্থাপনা
এখানে নাই। এটা একটা ভালো দিক, কিন্তু কাল্ট ফিগার তৈরি না হলে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি সাকসেসফুল হতে পারবেন না। একজন ক্যারিশমাটিক লিডার লাগবে। যেমন এখন এনসিপির যারা রাজনীতি করতেছে তাদের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কোনো একজন ক্যারিশমাটিক লিডার তৈরি হয়ে ওঠেনি যে সেই একজনের অধীনে সারা দেশের মানুষ একত্রিত হবে। আপনি যে কোনো বিপ্লব পৃথিবীতে দেখেন, পাকিস্তানের ইমরান খানের দিকে দেখেন অথবা ইরানের আয়াতুল্লাহ খামেনির দিকে দেখেন, যেখানেই দেখেন সেখানে একজনকে সবচেয়ে মহান এবং বড় করে তুলে ধরা হয় এবং তার পিছনে মানুষ একত্রিত হয়। এই জুলাইয়ের যে এটিকে আপনারা গণ অভ্যুত্থান বলতেছেন, এটি বিপ্লবে পরিণত না হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে এই জুলাইয়ে একক কোনো নেতা ছিল না। যদি একক নেতা থাকতো এবং একক আদর্শে আদর্শিত বিশাল কর্মী বাহিনী থাকতো, তাহলে ওইটা কিন্তু অভ্যুত্থান না হয়ে বিপ্লবে পরিণত হয়ে যেত এবং আজকে কিন্তু আপনাকে আবার নির্বাচন দেওয়া লাগতো না। যেমন আহমাদ আশ-শারা কি নির্বাচন দিচ্ছে, তার অন্তর্বর্তীকালীন সরকারি 5 বছর 6 বছর দেশ পরিচালনা করতেছে। এখানে একক নেতৃত্বের অধীনে সবাই একত্রিত হয়েছে এবং তার প্রতি আস্থা রেখে, ঠিক আছে, তার অধীনে তার আদর্শে আদর্শিত হয়ে একদল কর্মী বাহিনী তৈরি হয়েছে। তাহলে যারা ইসলামের নামে রাজনীতি করতেছেন তাদের তো কোনো কাল্ট ফিগার নাই, আবার তারা শত মত আর দলে বিভক্ত, কত ফতোয়া তার হিসাব নাই। এর কাছে ও বিভ্রান্ত, ওর কাছে ও ভ্রান্ত, ওর কাছে ও বেদাতি, ওর কাছে ও শিরক। এগুলোর মধ্যে অবশ্যই কিছু সত্যতা কিছু থাকবে না তা নয়, কিন্তু আমি সরাসরি আজকের আলোচনা কিন্তু আমি সরাসরি আপনাদের যে একজন ইসলামিক স্কলার সেই হিসেবে কিন্তু আলোচনা করতেছি না। আজকে বিশ্লেষণ করছি জাস্ট একজন গণতন্ত্রের রাজনীতির একজন কোর দেশের নাগরিক হিসেবে একটু বিশ্লেষণ করতেছি। দ্বিতীয় যেটি বড় বাধা যারা ইসলামের নামে রাজনীতি করছেন, তো ইসলামের নামে রাজনীতি করার প্রথম বাধা কি বললাম, যে আপনাদের কোনো কাল্ট ফিগার তৈরি হওয়া সম্ভব নয়, ঠিক আছে। জামাত ইসলামের নিজের ফ্রেমের কারণে সম্ভব নয়। আর ইসলামী দলগুলো সব বিভিন্ন মাযহাব, মতবাদ, আদর্শে একজনের কাছে আরেকজন কাফের, আরেকজনের কাছে আরেকজন শিরক মুশরিক। ফলত এখানে কেউ একক নেতৃত্বের অধীনে এসে একত্রিত হবে সেটার কোনো পসিবিলিটি নাই বললেই চলে। আর ওই পসিবিলিটি যদি না থাকে কোনো দিন আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এটা জাস্ট ফুল স্টপ, নোট ডাউন করে রাখবেন যারাই আপনার ইসলামের নামে রাজনীতি করতেছেন, গণতান্ত্রিক করেন অগণতান্ত্রিক করেন। 2 নাম্বার ডিপ স্টেট, যেটা আপনারা খুব ভালোভাবে এই 2026-এর ইলেকশনের পরে দেখলেন যে কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্যটা, যে কারচুপি মানে দিনের বেলা গিয়ে ভোট কেন্দ্র দখল করা, ঠিক আছে, ভোট কেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা, এটা হয়নি। কিন্তু ইঞ্জিনিয়ারিং, ফলাফল ঘোষণা, ইঞ্জিনিয়ারিং। তো ডিপ স্টেট যে শুধু ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং করবে বিষয়টি কিন্তু সেরকম নয়। ডিপ স্টেট আরও বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে। ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র। ছায়া রাষ্ট্র যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কেন সাকসেসফুলি কাজ করতে পারেনি, কেন বাংলাদেশের যে ডিপ স্টেট এইটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয়নি। প্রতিটা রাষ্ট্রের ডিপ স্টেট থাকে, আমেরিকারও ডিপ স্টেট আছে। তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না। যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের 16 কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয়। এই কথাটা আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন। কেন বলেছি এটা? কেন প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব 16 কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু না। ডিপ স্টেট মানে বহু বাইরের এমবেসি, তাদের সাথে যোগাযোগ, দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি, সেনাবাহিনী, ঠিক আছে, এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে, বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে মাফিয়ারাও থাকে, ঠিক আছে। এক কথা স্থায়ীভাবে যারা দেশের স্টেক হোল্ডার, বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়া হতে পারে, তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর, দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের, ততক্ষণ 16 কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না। এটা গণতন্ত্রের নিয়ম, গণতন্ত্রের একটা সিস্টেম, আপনাকে আসতে দেওয়া হবে না। এই সিস্টেম, এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে। তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের। তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয়, তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই? আছে। যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই, গণতন্ত্রের রাজনীতি করেন। ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন। এবার রাজনীতি করেন, আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করে দেন। আমি দূরে করতেছি না, আপনি তো মুসলমান। যারা বিএনপির জয়লাভ করলো তাদের মধ্যে কয়জন হিন্দু আছে? আপনি খুঁজে দেখি কয়জন হিন্দু আছে। জামাতের তো একজন হিন্দু ছিল। তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের
99% মুসলমান। শুধু কি মুসলমান, আমি এমন দু একজনকে চিনি যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, অন্য মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা লালন করে। ঠিক আছে, এরকম অসংখ্য জনকে আমি চিনি যারা এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএনপি থেকে। তাহলে আমি কি বলতেছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন, কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। তার 1 নম্বর পয়েন্ট আগে বলেছি, কারণ আপনি কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, সকল ইসলামপন্থীকে একত্রিত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট বলেছি, আপনি কখনো ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবেন না। ফলত ইসলামের নামে রাজনীতি করে, মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন না, এটা ফুল স্টপ। তাহলে আপনি তো মুসলমান, আপনি রাজনীতি করতে পারেন, আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রের উপকার করা যায়, যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন, সেই রাজনীতি আপনি করবেন। যেমন অনেকেই আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে ভালো মনে করতেন, যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে তথা একজন মুসলিম এর যে আদর্শ সেটিকে ধারণ করে তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে। যেই রাজনীতি আপনারা এরদোগানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা মালয়েশিয়াতে দেখতেছেন, এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়। তো এগুলোকে আপনি একটাকেও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না। এগুলো কি রাজনীতি? এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি। যে মুসলমান পূর্ণাঙ্গ মুমিন নয়, সে ফাসেক মুমিন হতে পারে, ঠিক আছে, তার অন্য কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু সে সরাসরি ইসলাম বিরোধী বিদ্বেষী কোনো আইন হোক এটা সে চায় না। আপনাকে আরও ক্লিয়ার করি, মুসলিম লীগের রাজনীতি কী ছিল? মুসলিম লীগ আলেম ওলামাদের দল ছিল নাকি? মুসলিম লীগের মিস্টার জিন্নার বিরুদ্ধে যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে ওই সময় 46-47 সময়ে, যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে, এই এখনও সে পরিমাণ আলেম ওলামা এই যারা ইসলামপন্থী নামে রাজনীতি তাদের নামে ফতোয়া দেয়নি। আপনি খুলে দেখেন, মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলেপেলে ছিল। 2-1 আলেম ওলামা পরবর্তীতে যুক্ত হয়েছে মিস্টার জিন্নার কথা প্রভাব। মিস্টার জিন্নাও আলেম না, আল্লামা ইকবালও আলেম না, এরা জেনারেল শিক্ষিত পড়ুয়া ছাত্র। এরা কী চাইছে? এরা চাইছে মুসলমানরা যেন স্বাধীন মতো বাস করতে পারে। কিন্তু ইসলামী রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি, প্রতিষ্ঠিতও কিন্তু তারা করতে পারেনি। তারা কিছু মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে। তো সেই রাজনীতিতে এখনও আছে, সেই রাজনীতি বাংলাদেশে এখনও আছে। এই যে জামাত ইসলামকে যারা, জামাত ইসলামের যে জোট, এই জোটকে যারা ভোট দিয়েছে, জামাত এনসিপির জোটকে, আপনি নিশ্চিত থাকেন এটা মুসলিম লীগের ভোট ব্যাংক। তথা 1947 যারা মুসলমানদের আলাদা দেশের জন্য ভোট দিয়েছিল, এরাই এই 2026 এসে বিভক্ত হয়ে কিছু বিএনপিকে ভোট দিয়েছে, কিছু জামাত এনসিপিকে ভোট দিয়েছে। এটা মুসলিম লীগেরই ভোট ব্যাংক। এবং শেখ মুজিবুর রহমান নিজেও কিন্তু মুসলিম লীগ করতেন, তারপর আওয়ামী মুসলিম লীগ। তো আপনাকে মাথায় রাখতে হবে কি, যে আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, আপনি ইসলামের নামে রাজনীতি করে, গণতান্ত্রিক ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করে ক্ষমতায় আসতে পারবেন না। আপনাকে কিসের রাজনীতি করতে হবে? মুসলমানদের রাজনীতি করতে হবে। যে একজন মুসলমান, সে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষী কোনো কথাবার্তা বলবে না, সেই সিস্টেমকে, গণতন্ত্রের এই কুফরি সিস্টেমকে মেনে নিয়েই এর মধ্যে টুকটাক ভালো মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে, সেই রাজনীতি করবে। তা বলবেন তাহলে এই রাজনীতি কারা করবে? দেখেন, আমি যে তত্ত্বের কথা বলতেছি, এই তত্ত্ব যে সঠিক তত্ত্ব তার প্রমাণ ভারতই আছে। ভারতের আরএসএস, শিবসেনা, বাজরাং দল, ঠিক আছে, এরা কিন্তু নিজেরা যেহেতু কট্টর উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী, ফলত তারা জানে যে কট্টর উগ্র হিন্দুত্ববাদ দিয়ে মানুষের ভোট নিয়ে তারা বিজয় অর্জন করে ক্ষমতায় আসতে পারবে না। তখন আরএসএস, শিবসেনা, বাজরাং তারা কী করেছে? তারা তাদের মডারেট হিন্দুদের দিয়ে আরেকটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, তার নাম বিজেপি। বিজেপি একটা রাজনৈতিক দল, এইটা সরাসরি উগ্র হিন্দুত্ববাদ তার মেইন মতাদর্শের মধ্যে আছে, লিখিতভাবে এরকম নয়, বরং তারা আরএসএস কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আরএসএস কট্টর উগ্রবাদ, তারা বাজরং দল, শিবসেনা কর্তৃক নিয়ন্ত্রিত, তারা কট্টর উগ্রবাদ। কিন্তু বিজেপি তারা সাধারণ হিন্দু, খুব যে হিন্দু ধর্মকে খুব ভালোভাবে মেনে চলে, খুব আল্লাহ মানে তাদের হিন্দু ধর্মের দিক থেকে খুব হিন্দু ধর্ম মেনে চলে এরকম কিন্তু, সতী সাধু এরকম কিন্তু নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে জামাত ইসলাম সহ আর যারা ইসলামের নামে রাজনীতি করতেছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই হোক, সেইটা জমিয়তে কি যেন ওলামা ইসলাম একটা আছে, আরও অনেক ইসলামের নামে যারা রাজনীতি করতেছে বাংলাদেশে, তাদের সকলের উচিত হবে তারা এরকম সাধারণ জেনারেল শিক্ষিত মুসলমান সন্তানদের দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করবে। যেই কাজটা বিএনপি তাদেরকে অতীতে করে দিত, তারা যদি মনে করে যে এখন বিএনপি ছাড়াও তাদের এরকম একটা রাজনৈতিক দলের দরকার আছে, তাহলে এরকম একটা তারা সাধারণ মুসলমানদের এরকম একটা রাজনৈতিক দল তৈরি করবে। যেমন এনসিপি হতে পারে সেই রাজনৈতিক দল, যারা সরাসরি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি করবে না, কিন্তু এদেশের মুসলমানদের, স্বাভাবিক মুসলমানদের যে অধিকার রক্ষার কথা সেটা বলবে। যেমন ওসমান হাদি করতো, যেমন আমাদের জুলাইয়ের যে ছেলেমেয়েরা
তারা করতেছে। এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আপনি এগিয়ে দেন তাহলে এরা হচ্ছে একটা কাল্ট ফিগারও তৈরি করতে পারবে। কেন, যেহেতু সে সরাসরি ইসলামী নয়, ফলত এখানে ফতোয়া ফারাইজ আসবে না, মাসলাক আসবে না, মতবাদ আসবে না, আদর্শ আসবে না, শিরক বেদাত আসবে না, মানে এইগুলো নিয়ে মুসলমানদের ইসলামী দলগুলোর মধ্যে যে গণ্ডগোল সেগুলো আসবে না। তাহলে কাল্ট ফিগার একটা তৈরি করতে পারবে। 2 নম্বর, যেহেতু তারা সরাসরি ইসলামী নয়, মডারেট সাধারণ মুসলমান, সেহেতু তারা ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবে। ডিপ স্টেট যেগুলো নিয়ে অ্যালার্জেটিক সেগুলোর বিষয়ে তারা টুকটাক ম্যানেজও করতে পারবে।